আপনি এসি কেনার কথা ভাবছেন, কিছু ডিসাইড করলেন? আপনি কিসের ওপর ডিপেন্ড করে এসি চয়েস করছেন? কোনো এসির দোকানের সেলসম্যানের কথা শুনে? কারণ সে আপনাকে ওই এসিটাই সব থেকে ভালো বলবে যেই এসিতে ওর কমিশনটা সব থেকে বেশি থাকবে, নাকি কোনো পেইড ইউটিউব রিভিউ ভিডিও দেখে, নাকি অনলাইন শপিং পোর্টালের যে পেইড রিভিউসগুলো থাকে সেগুলোর ওপর বেস করে। এইগুলোর ওপর ডিপেন্ড করে যদি আপনি এসি কেনেন তাহলে আপনি ভালো এসিও কিনে ফেলতে পারেন, কিন্তু খারাপ এসি কেনারও বাজে এসি কেনারও চান্স সেম, 50-50 থাকবে। আর এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে আপনার ঘরের জন্য বেস্ট এসি কোনটা হবে। নমস্কার, আমার নাম উৎসব চৌধুরী, আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে এসি কেনার সম্বন্ধে সব কিছু বলবো। আর আপনি যদি এই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখেন তাহলে আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি যে এই ভিডিও দেখার পরে আপনি নিজে একজন এসি চয়েস করার এক্সপার্ট হয়ে যাবেন। আপনি শুধু নিজের জন্যই বেস্ট এসিটা কিনবেন তাই নয়, আপনি এরপরে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরও গাইড করতে পারবেন যে তাদের জন্য বেস্ট এসি কোনটা হবে। এসি কেনার সময় সব থেকে প্রথমে যে কনফিউশন হয় যে এসিটার সাইজ কী হবে, কত টনের এসি নেবো। 130 স্কোয়ার ফিট অবধি যদি আপনার রুমের সাইজ হয় তাহলে আপনি 1 টন এসিতেই কাজ চালিয়ে নিতে পারবেন। যদি 130 থেকে 200 স্কোয়ার ফিট অবধি হয় তাহলে আপনাকে 1.5 টন এসির জন্যে যেতেই হবে। আর যদি 200 স্কোয়ার ফিটের বেশি 200 থেকে 300 স্কোয়ার ফিট অবধি যদি আপনার রুমের সাইজ হয় তাহলে আপনাকে 2 টনের একটা এসি নিতে হবে। এবার এখানে কিছু এক্সেপশন আছে। যদি টপ ফ্লোরে আপনার রুম হয় বা আপনার রুমেতে সারা দিন ধরেই রোদ পড়ে তাহলে কিন্তু এই ফিগার্সগুলো চেঞ্জ হবে। আচ্ছা, সাইজটা তো বোঝা গেল, কিন্তু কি এসি নেবো? ইনভার্টার এসি নাকি নন ইনভার্টার এসি? যদি আপনি ইনভার্টার এসি কেনার কথা ভেবে থাকেন আর এইসব অ্যাড দেখে থাকেন যে আপনি ইনভার্টার এসি নিলে 50% বা তার বেশি আপনার ইলেকট্রিক বিল সেভ হবে, তাহলে এগুলো বিশ্বাস করবেন না, কারণ এগুলো মার্কেটিং গিমিক। আপনি যদি ইনভার্টার এসি কেনেন এবং সঠিক জায়গায় যেখানে ইনভার্টার এসি দরকার সেখানকার জন্যেই কেনেন এবং ঠিকভাবে ইউজ করেন, তাহলে নন ইনভার্টার এসির তুলনায় আপ টু 30% আপনার ইলেকট্রিক বিল সেভ হবে। দাঁড়াও উৎসব, সঠিক জায়গার জন্য ইনভার্টার এসি কোন জায়গার জন্য বলছো? আমি বলতে চাইছি যে যদি আপনার এসির যে ইউজেজ রয়েছে এইটা এইরকম হয় যে দিনে আপনি ম্যাক্সিমাম 5 ঘন্টা 4 ঘন্টা ইউজ করবেন, তাহলে নন ইনভার্টার এসি আপনার জন্য বেস্ট। কিন্তু আপনি যদি 5-6 ঘন্টা বা তার বেশি টানা আপনি এসি ইউজ করবেন, যেমন ধরুন যদি আপনি দিনে 4 ঘন্টা করে দুবার এসি চালাচ্ছেন বা 3 ঘন্টা করে দুবার এসি চালাচ্ছেন, তাহলে আপনি ইনভার্টার এসির জন্য যেতে পারেন। কিন্তু আপনি 2 ঘন্টা করে দিনে 4 বার এসি চালাচ্ছেন, সেখানে কিন্তু নন ইনভার্টার এসি আপনার জন্য বেশি ভালো, কারণ যেখানে আপনার বেশিক্ষণের জন্যে টানা আপনার এসি ইউজ হবে সেই জায়গার জন্যে ইনভার্টার এসি বেস্ট। এটা কেন বললাম, এরপরে আমি যখন ইনভার্টার অ্যান্ড নন ইনভার্টার এসি কীভাবে কাজ করে সেটা যখন আমি এক্সপ্লেন করব, সেখানে আপনি এটা আরও বেটার বুঝতে পারবেন কারণটা। আরও একটা কথা বলে রাখা দরকার যে ইনভার্টার এসি কিন্তু সিলড রুমের জন্যে। যদি আপনি লবি এরিয়াতে কোনো এসি লাগানোর কথা ভাবেন তাহলে ডেফিনেটলি সেটা নন ইনভার্টার এসি হতে হবে। আচ্ছা ঠিক আছে, ইনভার্টার নন ইনভার্টার বুঝলাম, সাইজ বুঝলাম, কিন্তু কত স্টারের এসি নেবো এটাও তো একটা কনফিউশন। 1 স্টার, 2 স্টার, 3 স্টার, এবং সে অনুযায়ী দামটাও তো আলাদা, এবং স্টার অনুযায়ী তো এটাও বলছে যে 1 বছরে মাত্র 8,000 টাকা। যদি একটা 5 স্টার এসি নিয়ে নিই, 1 বছর আমি প্রত্যেক দিন যদি এসি ইউজ করি তাহলেও নাকি আমার মোটে 8,000 টাকা বিল আসবে। এবার অ্যাকচুয়াল জিনিসটা জেনে নিই চলুন। যদি আপনি 1 বছরের মধ্যে ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস আপনি এসি ইউজ করেন তাহলে 3 স্টার এসি আপনার চলবে, আপনাকে অ্যাডিশনাল টাকা খরচা করে তার বেশি স্টারের জন্য যেতে হবে না। কিন্তু যদি আপনি বছরে 5-6 মাস বা তার বেশি আপনি এসি ইউজ করবেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব 5 স্টার এসি নেওয়ার জন্যে। এবার চলুন জেনে নিই যে ইনভার্টার অ্যান্ড নন ইনভার্টার এসি কিভাবে কাজ করে এবং বেসিক ডিফারেন্সটা কী আছে দুটোর মধ্যে। দুটো এসি দু রকমভাবে কাজ করে। ফার্স্টে চলুন নন ইনভার্টারের ব্যাপারটা জেনে নিই। নন ইনভার্টার এসি যখনই চলে তখন 100% পাওয়ারে ওর কম্প্রেসার চালায়, ওখানে ও পাওয়ারটাকে কন্ট্রোল করতে পারে না আস্তে বা জোরে। তো আপনি ধরুন 27 টেম্পারেচার সেট করে এসিটা চালালেন, যেই না চালালেন আপনার এসি একদম ফুল পাওয়ারে চলতে শুরু করলো করে ফুল ঘরটাকে ঠান্ডা করে দিল, এবং
টেম্পারেচারটা 27 নয়, হয়তো 28 বা আরেকটু বেশির দিকে করে ও কম্প্রেসর অফ করে দিল। এসির স্প্লিট এসি দুটো পার্ট থাকে, একটা আইডিউ মানে ইনডোর ইউনিট, আরেকটা ওডিইউ মানে আউটডোর ইউনিট। আউটডোর ইউনিটটা দেখে থাকবেন, তখন আউটডোর ইউনিটে দেখবেন পাখাটা বন্ধ হয়ে গেল মানে কম্প্রেসর অফ। তখন কি হয়, ভেতরে যে আপনার ফ্যানটা চলছে সেই ফ্যানটা ঘুরতে থাকে আর ঘরের ভেতরে হাওয়াটাকে সার্কুলেট করতে থাকে। এইবার আপনি তো 27 সেট করেছেন, এবার আস্তে আস্তে টেম্পারেচার নামতে স্টার্ট করলো, কারণ আপনার গা থেকে অ্যান্ড আপনার দেয়াল থেকে আস্তে আস্তে করে হিট আসছে। সো 27 থেকে ওটা 28 থেকে 27, 26, যেই ধরুন 25 বা 24-এ চলে এলো, আবার আপনার এসি জেগে উঠলো অ্যান্ড আবার 100% ফুল কম্প্রেসর পাওয়ার দিয়ে আবার 28 বা 29-এ নিয়ে চলে গেল। এইবার ইনভার্টার এসি কিন্তু এইভাবে কাজ করে না। ইনভার্টার এসি আপনি 27 টেম্পারেচার সেট করলেন অ্যান্ড যেই না আপনি এসি চালু করলেন, আপনার এসি 27 অবধি টেম্পারেচার নিয়ে গেল, দিয়ে কম্প্রেসর কিন্তু অফ হলো না, একদম মিনিমাম পাওয়ারে কম্প্রেসর চলতে থাকলো আর ঘরের ভেতরে 27 টেম্পারেচারটা ও মেনটেন করতে থাকলো। তাই ইনভার্টার এসি যেখানে লং টার্ম ইউজ হয়, লম্বা অনেকক্ষণ ধরে ইউজ হয়, সেখানকার জন্য বেশি লাভদায়ী। অল্প সময়ের জন্য যেখানে ইউজ হয় সেখানকার জন্য ডেফিনেটলি নন ইনভার্টার এসি। আর নন ইনভার্টার এসির কিন্তু কমফর্ট লেভেলটাও একটু কম, কারণ যেহেতু টেম্পারেচার কন্টিনিউয়াসলি আপ ডাউন, মানে একবার 28, 29, একবার 24, 25, তো এই যে আপ ডাউনটা হতে থাকবে, তাতে আপনার যেই না 28, 29 হবে হালকা করে আপনার গরম লাগতে স্টার্ট করবে, আবার যখন ও 24 করে দেবে তখন আপনার আবার ঠান্ডা লাগতে স্টার্ট করবে। তো এই জিনিসটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে। আর যেহেতু ওটা কন্টিনিউ ঠান্ডা করছে না, কিছুটা ঠান্ডা করছে আবার বন্ধ, আবার ঠান্ডা করছে বন্ধ, তো আপনার ঘরের মধ্যে কিছু কিছু এরিয়ার মধ্যে কিছু বেশি ঠান্ডা, আবার কিছু জায়গায় হয়তো কম ঠান্ডা, এই রকম ব্যাপার স্যাপারও ক্রিয়েট হতে পারে। এবার চলুন একটু স্টারের ব্যাপারটা বুঝে নিই যে ওইটা কি এবং কিভাবে কাজ করে। তো ISEER, ইন্ডিয়ান সিজনাল এনার্জি এফিসিয়েন্সি রেশিও। আপনি যখন এসি নেবেন দেখবেন এসির সাইডে এই আপনার ISEER রেটিংটা দেওয়া থাকবে, আর ওখানে একটা কিন্তু পাওয়ার কনজামশন কত ইউনিট হবে সেটাও কিন্তু ওখানে মেনশন করা থাকে। এইবার ধরুন ওখানে লেখা রয়েছে 1000 ইউনিট। এবার ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে 8 টাকা করে পার ইউনিট পড়ছে, তাহলে 1 বছর চালালে কি আমার 8000 টাকা বিল হবে? না, আপনি দেখবেন 1 মাসেতে হয়তো আপনার 1500 টাকা এসির জন্য আলাদা করে বিল হয়ে গেল। এবার এইটা কেন? এটা হওয়ার কারণ হচ্ছে যে ওইখানে এসিটা 1600 ঘন্টা কন্টিনিউ চালানো হয়, মানে টোটাল 1600 ঘন্টা চালাতে কত ইলেকট্রিক খরচা হয়েছে সেটা ওখানে মেনশন করা থাকে। এইবার এই যে 1600 ঘন্টা হচ্ছে, এইটা কিন্তু একটা কন্ট্রোলড, মানে পুরো একটা টেস্ট ল্যাবের মধ্যে করা হয়। আপনার ঘরেতে আপনি এসি কখনো এসি চালাচ্ছেন দুপুর 12টার সময়, তখন বিভৎস গরম, আবার কখন চালাচ্ছেন সন্ধেবেলা, তখন হয়তো তার থেকে একটু কম গরম। তার মধ্যে আপনি বা কেউ হয়তো দরজা খুলছে, ঢুকছেন, বেরোচ্ছেন, কেউ বাইরে থেকে ঘেমে নিয়ে একদম গরম এসে আপনি ঘরের মধ্যে ঢুকে পড়লেন। তো এই ব্যাপারগুলো কিন্তু ওখানে হয় না। ওখানে কন্টিনিউ একটা সেট টেম্পারেচারেতে, কখনো কখনো শুধু তাই নয়, 100% পাওয়ার, 50% লোড অথবা 25% লোডেতেও কিন্তু এই টেস্টটা কখনো কখনো হয়ে থাকে। তো এই যে আপনার পাওয়ার কনজামশন যেটা বলা হয়, এইটা কিন্তু এক্স্যাক্ট হয় না, কোনোদিনই হওয়া সম্ভব নয়। কিন্তু একটা এসিতে যেখানে বলছে যে সেটা 1400 ইউনিট খরচা করবে, আরেকটা এসিতে বলছে 1000 ইউনিট খরচা করবে, তো 1400 ইউনিট খরচা করবে যে এসিতে বলছে, তার থেকে 1000 ইউনিট খরচা করবে যে এসিটা রয়েছে, সেটা কিন্তু ডেফিনেটলি ওর থেকে কম ইলেকট্রিকই খাবে। আচ্ছা, এবার তো সব বুঝে গেলাম, কিন্তু আমি তো এসি এক্ষুনি কিনবো না, আমি হয়তো কয়েক মাস পরে কিনবো। তো আমার কত টাকা দরকার লাগবে একটা এসি কেনার জন্যে? যারা ফার্স্ট টাইম এসি কিনছেন তাদের জন্য আমি এটা বলে রাখতে চাই যে এসি কেনার জন্যে শুধু এসি দামটা কনসিডার করলেই কিন্তু হবে না, যে আমি একটা 35,000 টাকা দিয়ে এসি কিনবো, তো আমার 35,000 টাকা আমার কাছে হলে আমি এসি কিনে ফেলতে পারবো না। এছাড়াও অ্যাডিশনাল প্রচুর খরচা আছে। ফার্স্ট খরচা হচ্ছে, যদি আপনি ফার্স্ট টাইম এসি লাগান, তাহলে আপনার যে বাড়িতে মিটার রয়েছে সেই মিটারটা একটা এসি লোড নিতে পারবে কিনা সেটা কিন্তু আপনার নিয়ারেস্ট যে CSC অফিস আছে বা ইলেকট্রিক সাপ্লাই অফিস আছে সেখানে বা তাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে রিকোয়েস্ট করে সেটা চেক করাতে হবে। আর যদি লোড নেওয়ার ক্ষমতা না থাকে তাহলে সেই আপগ্রেডটা করার জন্য কিন্তু আপনাকে অ্যাডিশনাল সিকিউরিটি ডিপোজিট দিতে হতে পারে, তো সেইটা কিন্তু আপনাকে ধরে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে, আপনি যেখানে এসি লাগাবেন সেইখান অবধি কিন্তু আপনাকে লাইন করে নিয়ে আসতে হবে। আর
নর্মাল ইলেকট্রিক লাইনের আপনার ডেলি ইউজের জন্য যে ইলেকট্রিক্যাল লাইন হয় তার থেকে এসি লাইন করতে কিন্তু অনেক বেশি খরচা পড়ে। তো সেই খরচার কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর এসি কিনে নেওয়ার পরে 500 থেকে 1,500 টাকা অবধি আপনার ইনস্টলেশন চার্জ লাগবে। তাছাড়া আপনার কপার পাইপ, ওয়াটার পাইপ, এসির আউটডোর ইউনিট, আপনার মাউন্ট করার জন্য যে ব্র্যাকেট, এই সব কিছু নিয়ে আপনি আরও অ্যাডিশনাল 3,000 টাকা বা তার বেশি খরচা ধরে রাখবেন। এবার চলুন জেনে নিই কিছু অ্যাডিশনাল টিপস। এই টিপসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এসিকে ঠিকভাবে অনেক দিন ধরে ইউজ করার জন্যে, ভালোভাবে ফুল পারফরমেন্স পাওয়ার সাথে সাথে। এসি কেনার সময় এমন একটা এসি কেনার চেষ্টা করুন যে এসিটার ফিল্টার, ভেতরে যে ফিল্টারগুলো থাকে সেই ফিল্টারটা আপনি নিজেই খুলে পরিষ্কার করতে পারবেন, মানে ইজিলি যেন এসির ইনডোর ইউনিটের সামনেটা খোলা যায়, মানে আপনি অ্যাটলিস্ট খুলতে পারছেন, সেইটা চেক করেই এসি কিনবেন। কারণ আপনি যদি ইনডোর ইউনিটের যে ফিল্টারটা রয়েছে ওটাকে যদি আপনি 3 সপ্তাহ বা 4 সপ্তাহ একবার করে ক্লিন করতে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক বেটার এসির পারফরমেন্স পাবেন। ম্যাক্সিমাম 4 মাস অবধি ওয়েট করবেন, তার বেশি কিন্তু ওয়েট করবেন না আপনার এসি সার্ভিসিং করার জন্যে। আর আপনার বাড়িতে যদি কুকুর থাকে বা আপনি এমন এরিয়া থাকেন যে এরিয়াটা খুবই ডাস্টি, তাহলে 4 মাসেরও কম সময়ের মধ্যে এসি সার্ভিসিং করাবেন। কারণ ওপর থেকে পরিষ্কার দেখতে কিন্তু ভেতর থেকে নোংরা আর চোখ একটা এসি কোনোদিনই আপনাকে ভালো সার্ভিস দেবে না। আর যদি আপনি একটা পরিষ্কারভাবে একটা এসি রাখেন, বারবার ঠিকঠাক করে সার্ভিসিং করিয়ে, তাহলে যে কোনো ব্র্যান্ডের এসি থেকেই আপনি যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। যদি আপনি ফার্স্ট টাইম এসি কিনছেন এবং আপনার এসিতে ঘুমানোর অভ্যেস নেই, তাহলে আমি সাজেস্ট করব যে আপনি ঘুমোতে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে আপনি এসি চালিয়ে ঘরটাকে ঠান্ডা করে ঘুমোতে যাওয়ার সময় 30 মিনিটের টাইমার দিয়ে ফ্যানটাকে মিডিয়ামে রেখে ঘুমোতে যান। কারণ যদি আপনার এসি ঘুমানোর পরেও অনেকক্ষণ চলতে থাকে আর আপনার এসিতে ঘুমানোর অভ্যেস না থাকে, তাহলে কিন্তু বড় সড়ো ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স আছে। আর আপনার ঘরে যদি বড় কোনো কাঁচের জানলা বা দরজা থাকে, তার সামনে মোটা পর্দা দিয়ে সেটাকে কভার করার চেষ্টা করুন, কারণ তাতে আপনি বেটার পারফরমেন্স পাবেন। সো এইগুলো হলো একটা এসি কেনা, ইউজ করা এবং কি খরচা হতে পারে তার একটা ওভারঅল গাইড। তো যদি আপনার এটা একটু হেল্পফুল লেগে থাকে তো নিশ্চয়ই ভিডিওটাকে লাইক করবেন, এরকমই ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই লাভ ইউ। চলো বাই।